জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবেন। আমরা তার নেতৃত্বে আবার সোনার বাংলা করব, বঙ্গবন্ধুর রেখে যাওয়ার স্বপ্ন আবার পূরণ করব। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের সাবেক পিপি জাহাঙ্গীর আলম চৌধুরীর জামিন আবেদন নাকচের পর কাঁদতে কাঁদতে এজলাস কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আজ কি বিষয় নিয়ে আলোচনা করব? বাংলাদেশ নিয়ে তো কথা অবশ্যই বলবো, কিন্তু আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশে কোথায় কখনই কি হচ্ছে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আওয়ামী লীগ, হাসিনার অডিও বার্তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই অডিও বার্তা কি তবে সত্যি হতে শুরু করেছে? এই প্রশ্ন দিয়েই শুরু করব আজকের এই ভিডিওটা। ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি যদি সরকার গঠন করে তবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ও ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাজনীতির নতুন এই মেরুকরণের আওয়াজই ভাসছে সমাজ পাতা থেকে শুরু করে মাঠে ময়দানে। এই বিষয়টি আলাপ আলোচনা করার ফলে কেবল বাংলাদেশ নয়, বিশ্ব মিডিয়াতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং শেখ হাসিনার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে এখন ভারতকে বিশ্ব মিডিয়ার কাছে জবাবদিহি করতে হবে যে তিনি কিভাবে আছেন, কোন অধিকারে আছেন, কেন আছেন, এই বিষয়গুলো ভারতকে এখন বলতে হবে। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফেরত চেয়েছেন, এখন কেন ফেরত দেওয়া হবে না? ওই দৃশ্য দেখে আওয়ামী লীগ হাসতো, কাদের কাকু কইতো কোথায় মির্জা ফখরুল সাহেব, কোথায় ঈদের পরে কি দিবেন, এরকম আওয়াজ দিত। এখন কই কাদের কাকা? আজকে এই দৃশ্য দেখে বিএনপি হাসে কেন? 6 মাস 1 বছর আগে যে দৃশ্য বিএনপির জন্য ছিল, আজকে এই দৃশ্য আওয়ামী লীগের। জটিকা মিছিল দেয় রাইতের আন্ধারে, মুখোশ লাগাইয়া হেলমেট পরে, কেন? চেহারা সামনে আসলে ভয়। এখন এই দৃশ্যপট কেন তৈরি হলো? কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বিএনপিকে জামাত তো নিষিদ্ধ হয়েছে, যাওয়ার 3 দিন আগে নিষিদ্ধ করছে, সো রাজপথে নামতে দেয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। বিষয় নিয়ে আলোচনা করব, বাংলাদেশ নিয়ে তো কথা অবশ্যই বলবো, কিন্তু আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশে কোথায় কখনই কি হচ্ছে প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আওয়ামী লীগ, হাসিনার অডিও বার্তা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই অডিও বার্তা কি তবে সত্যি হতে শুরু করেছে? এই প্রশ্ন দিয়েই শুরু করব আজকের এই ভিডিওটা, কারণ মাত্র 6 মাস ঘুরেছে। আর এই 6 মাস ঘুরতে ঘুরতেই কি বাংলাদেশের পরিস্থিতিও ঘুরতে শুরু করেছে? প্রশ্নগুলো থাকছে, কারণ বিদেশ বিভূতি থেকে কি দল পরিচালনা করতে তাহলে শুরু করে দিয়েছেন পলাতক নেত্রী হাসিনার কথাই বলছি। জামাত বিএনপিকে হারিয়ে ফের কি আওয়ামী লীগের চাকা ঘুরতে শুরু করেছে অশান্ত বাংলাদেশের রাজনৈতিক বাতাসে? অন্যদিকে আবার ট্রাম্প, তার দাবিকে কেন্দ্র করে ইউনূস সরকার চাপে পড়েছে। এমনিতেই সাঁড়াশি চাপে রয়েছে তদারকি সরকার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে 29 মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়েছিল ইউএসএইড। রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছিল সেই অনুদান। ভারতীয় মুদ্রায় তার মূল্য কত জানেন? প্রায় 250 কোটি টাকা। হ্যাঁ, বাংলাদেশি মুদ্রায় তার মূল্য 350 কোটি টাকা। ঠিকই শুনছেন, 350 কোটি টাকা। আর এই নিয়ে ইউএসএইডের সমালোচনাও করেছিলেন ট্রাম্প। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কার অনুকূল, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা সেই 5ই আগস্ট, সেই সময় 45 মিনিটের মধ্যে একেবারে দেশ ছেড়ে, নিজের জায়গা ছেড়ে, প্রধানমন্ত্রিত্ব ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল শেখ হাসিনাকে। রাজনৈতিক অস্থিরতায় জেরবার আওয়ামী লীগের সদস্য আর তাদের যারা কর্মী রয়েছেন তাদের অবস্থা। গা ঢাকা দিয়েছেন দলের বড়, মেজ, ছোট যারা নেতা রয়েছেন। আর এই সময় বাংলাদেশে একটা আইনজীবী সমিতির নির্বাচন হলো। সেখানে কে জয়লাভ করলো
আওয়ামী লীগ। চাঁপাই নবাবগঞ্জে আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন, 6টা পদে জয়ী হলো আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। 5 পদে জয়ী হয়েছে জামাত বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল। বিএনপির একার সমর্থিত প্যানেল আইনজীবী ঐক্য ফ্রন্ট জয়ী হয়েছে কটা পদে জানেন? 2টো। আর এই যে জয়, মাত্র 6 মাস, কোথাও কি মনোবল ফিরতে শুরু করেছে? তবে কি ধাক্কা খাচ্ছে ইউনূসের পরিচালনায় তদারকি সরকার? ইউনূসের জনপ্রিয়তায় কি চির ধরেছে মাত্র 6টা মাসে? অশান্তি, আক্রমণ, হত্যায় বিরক্ত হচ্ছে জনগণ? প্রশ্নগুলো থাকছে, কারণ এই ঘটনাটাই। হাসিনার অডিও ঘিরে তৈরি হয়েছে গুঞ্জন। নিজের ভাবমূর্তিকে স্বচ্ছ রাখতে ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে, ক্রমাগত চেষ্টা করছে ইউনূস সরকার। হাসিনার অডিও বার্তায় ভারত সরকারের হস্তক্ষেপ চেয়ে অনুরোধ করা হয়েছে ইতিমধ্যে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য সে কথায় একেবারেই কান দেননি। তার 1 মাস কাটতে না কাটতেই বর্তমান পরিস্থিতিতে কি দেখা গেল? আওয়ামী লীগের এই জয় হাসিনার কর্মী সমর্থকদের মনোবল বাড়াতে বাড়তি অক্সিজেন যে যোগাবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ থাকার কথা নয়। এছাড়াও বাংলাদেশের এখন যা পরিস্থিতি, তাতে মোহাম্মদ ইউনূস একেবারে সাঁড়াশি চাপে। রাজনৈতিক কাজে 29 মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়েছিল ইউএসএইড। ট্রাম্পের বক্তব্যে চরমে অস্বস্তি। তারা দাবি করেছে সরকারকে না জানিয়েই ওই টাকা এসেছিল বাংলাদেশের এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে, এবং বাংলাদেশের এনজিও বিষয়ক ব্যুরো কোনো ছাড়পত্রও দেয়নি। এই ব্যুরোর ডিরেক্টর জেনারেল মোহাম্মদ আনওয়ার হোসেন সংবাদ সংস্থাকে বলেন, ডোনাল্ড ট্রাম্প যে 29 মিলিয়ন বা 2,90,00,000 মার্কিন ডলার অনুদানের কথা বলেছেন, তা নাকি তারা জানেনই না। যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে ওই টাকা দেওয়া হয়েছে, তাদের নাম প্রকাশ করা হলে যাচাই করতে পারেন তারা। তবে ওই অনুদানের কথা নাকি তাদের কাছে নথিভুক্ত নেই। এছাড়াও রোহিঙ্গাদের প্রকল্পে সাহায্য বন্ধ না করলে বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনকে 350 কোটি টাকা অনুদান দেওয়া নিয়ে সমালোচনা ট্রাম্পের। যে কথা আপনাদের বলছিলাম, কটাক্ষ করেছেন ট্রাম্প। বলেছেন, আপনারা কল্পনা করতে পারেন ছোট্ট একটা সংগঠন যাতে 2 জন কাজ করেন, তারা 29 মিলিয়ন ডলার পাচ্ছেন। তিনি এও দাবি করছেন, রাজনৈতিক প্রকল্পে ব্যবহার করা হয়েছে টাকা। স্বাভাবিকভাবেই একেবারে সাঁড়াশি চাপে পড়ে গেছে ইউনূস সরকার। এমনিতেই তো সাঁড়াশি চাপে রয়েছেন, এটা যেন মরার উপর খাঁড়ার ঘা। গণ অভ্যুত্থানের জেরে গত বছর অগাস্টে আমরা দেখেছিলাম, শুরুতে যে কথা বলেছিলাম, যে কিভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছিল হাসিনাকে, কিভাবে ক্ষমতাচ্যুত হয় হাসিনার আওয়ামী লীগের সরকার। আর তারপর 8ই আগস্ট একেবারে শাসনভার নিয়ে নেয় অন্তর্বর্তী সরকার, যার মাথায় মোহাম্মদ ইউনূস। কিন্তু নতুন সরকার পূর্ববর্তী প্রধানমন্ত্রী হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য আমলাদের বিরুদ্ধে তো একাধিক মামলা করেছেন, নির্যাতনের অভিযোগ তুলেছেন। এই আবহে আইনজীবী কমিটির নির্বাচনে সর্বাধিক আসনে জয় পেল আওয়ামী লীগ। হাসিনার দলের সমর্থকদের একটা বড় অংশ তো প্রচুর অক্সিজেন পেয়েছে, তা বলার অপেক্ষা রাখে না, একেবারে চাঙ্গা তারা। যদিও এর প্রভাব সাধারণ নির্বাচনে কি পড়বে তা নিয়ে সন্দেহও কিন্তু রয়েছে তাদের মনে। কারণ আওয়ামী লীগ আদৌ কি অংশ নিতে পারবে সেই নির্বাচনে, সে নিয়েও তো সংশয় রয়েছে, প্রশ্ন থাকছে বইকি। আর এই প্রশ্নই কোথাও গিয়ে ভাবাচ্ছে। কিন্তু হাসিনার অডিও বার্তায় দল চাঙ্গা, আবার কি চাকা ঘুরছে, ফিরছে আওয়ামী লীগ, এই প্রশ্নও এড়ানোর মতো নয়। কি বলেন আপনারা? জানতে চাই আপনাদের কাছ থেকে কমেন্ট সেকশনে। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটালের। ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি যদি সরকার গঠন করে, তবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ও ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাজনীতির নতুন এই মেরুকরণের আওয়াজই ভাসছে সমাজ পাতা থেকে শুরু করে মাঠে ময়দানে।
ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বিএনপির রাজনীতির ধারা যেভাবে বদল হতে শুরু করেছে তা ধীরে ধীরে জনবান্ধব ও দেশের স্বার্থ রক্ষার রাজনীতিতে পরিণত হচ্ছে। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবও সেই ইঙ্গিত দিচ্ছে। বিএনপি শিবিরে গুঞ্জন চলছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে একটি জাতীয় সরকার গঠনের চিন্তা করছেন, আর সেই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য করার পরিকল্পনাও রয়েছে বিএনপির। এছাড়াও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেশ কিছু চমক থাকবে বলে তারেক রহমানের বক্তব্যগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনীতির নতুন এই সমীকরণের পক্ষে বেশ কিছু যুক্তিও পাওয়া যাচ্ছে সচেতন মহল থেকে। হাসিনা সরকার দেশকে এমন একটা ভঙ্গুর অবস্থায় রেখে গেছে যে সরকারি ক্ষমতায় আসুক বড় চ্যালেঞ্জ নিতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া সব বড় রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এরই মাঝে প্রমাণিত। অন্যদিকে ডক্টর ইউনূসকে বলা হচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার প্রতিনিধি। সুতরাং তিনি রাষ্ট্রপতি পদে থাকলে ছাত্রদের নতুন দল এনসিপিও রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থেকে বিএনপিকে সমর্থন করেই চালাতে পারবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, এমনটাই মনে করছেন সচেতনরা। তবে নির্বাচন ইনক্লুসিভ করার জন্য সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন শক্তিশালী একটি বিরোধী দলও। সচেতন মহলে আওয়াজ রয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণে জামায়াতে ইসলামী হতে পারে সেই শক্তিশালী বিরোধী দল। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগের বিরোধী দল যেমন জাতীয় পার্টি ছিল যারা প্রকাশ্যে বিরোধিতা করলেও আওয়ামী প্রশ্রয়ে ক্ষমতার কাছাকাছি ছিল, বিএনপি ক্ষমতায় আসলে জামায়াতের ভূমিকাও তেমন হলে মন্দ হয় না। বিএনপি এরই মাঝে সবার আগে বাংলাদেশ স্লোগানে গণজাগরণ সৃষ্টি শুরু করেছে। সেই চিন্তায় বোদ্ধারা বলছেন নতুন এই সমীকরণে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত হবে, যা নতুন বাংলাদেশ গঠনে সহায়ক হতে পারে। দেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিশ্চয়তা, সংঘাত আর আস্থাহীনতার ঘনঘটায় যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে তারেক ইউনূস কনফিগারেশনের গুঞ্জন নতুন আলোচনার জন্ম দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান, অর্থনৈতিক সংকট, মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুগুলো নতুন নেতৃত্বের দাবি তুলেছে, যেখানে তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতা আর ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা মিলিয়ে একটি হাইব্রিড নেতৃত্ব গঠনের সম্ভাবনার ইঙ্গিত ভেসে বেড়াচ্ছে। আন্তর্জাতিক পরিসরে এই সম্ভাব্য নেতৃত্ব গঠনের বিষয়টিও নজর এড়ায়নি। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক রাষ্ট্র আগেই বাংলাদেশে সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচনের আহ্বান জানিয়েছে। আর তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন পরে সরাসরি সংলাপে আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক চ্যানেল। বিএনপি এসব পরিবর্তিত বাস্তবতাকে মাথায় রেখে তাদের কৌশল সাজাচ্ছে, যেখানে ন্যাশনাল ইউনিটি, টেকনোক্র্যাটিক প্রেসিডেন্ট এবং রাজনৈতিক পুনর্বিন্যাস একসাথে চলে আসছে। তবে এই রাজনৈতিক রূপরেখা বাস্তবে কতটা কার্যকর হবে সেটি নির্ভর করছে বিএনপি কতটা সাহসিকতা ও উদার দৃষ্টিভঙ্গি নিয়ে রাষ্ট্র পরিচালনার প্রস্তাব দিতে পারে তার উপর। দলীয় বলয়ের বাইরে গিয়ে দক্ষ ও গ্রহণযোগ্য মানুষদের নিয়ে যদি সত্যিই তারা একটি উদার, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনার কাঠামো দাঁড় করাতে পারে, তবেই এই কনফিগারেশন শুধু গুঞ্জন থাকবে না, রূপ নিতে পারে নতুন বাংলাদেশের সম্ভাবনায়, এমনটাই মনে করছেন সচেতন মহল। এই বিষয়টি আলাপ আলোচনা করার ফলে কেবল বাংলাদেশ নয়, বিশ্ব মিডিয়াতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এবং শেখ হাসিনার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে এখন ভারতকে বিশ্ব মিডিয়ার কাছে জবাবদিহি করতে হবে যে তিনি কিভাবে আছেন, কোন অধিকারে আছেন, কেন আছেন, এই বিষয়গুলো ভারতকে এখন বলতে হবে। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে ফেরত চেয়েছেন। এখন কেন ফেরত দেওয়া হবে না কিংবা কেন ফেরত দেওয়া হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনার একটা দ্বার খুলে গেল। এবং এটা বাংলাদেশে নয়, এটা আন্তর্জাতিক, গ্লোবালি এটা খুলে গেল। এবং গ্লোবাল মিডিয়াকে ম্যানেজ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের যে যোগ্যতা রয়েছে, ফলে এখানে অনেক কিছু হবে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে দ্য টেলিগ্রাফ, দ্য সানডে টাইমস, দ্য ইকোনমিস্ট, টাইম ম্যাগাজিন, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ থেকে শুরু করে এমনকি যদি ব্লুমবার্গেও শেখ হাসিনাকে নিয়ে, নরেন্দ্র মোদীকে নিয়ে কোনো রিপোর্ট আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যাকে বলা হয় সেখানে তার ইনফ্লুয়েন্সে, আমরা খুব আশ্চর্য হব না। কিংবা বিশ্বের সমস্ত নোবেল লরিয়েট বা মানবতাবাদী যে সংগঠনগুলো আছে, তারা যদি সেই ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন ছাপায় যে শেখ হাসিনার বিচার হওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের জন্য বাংলাদেশে, অথবা আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল রয়েছে, বাংলাদেশ সেটা নয়,
যেটিকে ইন্টারন্যাশনালি হেগে যেতে রয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত। তো সেখানে শেখ হাসিনার বিচার হওয়া উচিত। এরকম যদি একটা বিজ্ঞাপন ছাপা হয়, কোনো রিপোর্ট ছাপা হয়, আল জাজিরা যদি একটা রিপোর্ট করে শেখ হাসিনার বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, সবাই আশ্চর্য হলেও আমি অন্তত আশ্চর্য হব না। কেননা এই ঘটনার ফলে আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছুই আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, নরেন্দ্র মোদীকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলবেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি, ভার্বাল নোট পাঠিয়েছি, তাকে কেন দেওয়া হচ্ছে না, এক, বা তাকে বাংলাদেশে পাঠানোর জন্য তিনি অনুরোধ করেছেন। তো এটি ভারতের জন্য একটা বিরাট চপেটাঘাত, বাংলাদেশের জন্য এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছে তাদের জন্য একটা বিরাট সফলতা। তৃতীয়ত, এই বৈঠকে এই আলাপ আলোচনার ফলে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলোচনা হবে এবং নরেন্দ্র মোদী বিরোধী যারা লোকজন রয়েছেন ইতিমধ্যে অনেকেই শেখ হাসিনার ব্যাপারে মুখ খুলেছেন। তারা শেখ হাসিনা কেন, কোন অধিকার বলে সেখানে আছেন এবং শেখ হাসিনার জন্য কেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করব, এবং বাংলাদেশের সীমান্তে এই মুহূর্তে যা কিছু ঘটছে, কিংবা বাঙালিরা যেভাবে ভারতের পরিবর্তে চীন দেশে চলে যাচ্ছে, ইরানে যাওয়ার জন্য চেষ্টা করছে, তারপরে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছে চিকিৎসার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, এটা ভারতের যে ব্যবসায়ী সম্প্রদায় রয়েছেন তাদের সবাইকে বিক্ষুব্ধ করে তুলেছে এবং এইগুলো নিয়ে মিস্টার নরেন্দ্র মোদীর উপর নির্ধারণের একটা চাপ প্রয়োগ করার চেষ্টা হবে আগামীতে, এবং যা কিনা শেখ হাসিনাকে সামাল দেওয়া খুবই কঠিন একটা বিষয় হবে। এখন শেখ হাসিনার জন্য সারা দুনিয়া বলতে গেলে খুব ছোট হয়ে আসছে। ব্রিটেন তাকে ভিসা দেয়নি, নর্মালি ভারত চেষ্টা করেছিল ব্রিটেনে তাকে পাঠানোর জন্য, তার পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব নয়, এবং রাশিয়া বা যদি মধ্য এশিয়ার অন্য কোনো দেশে, যেখানে ধরুন রাশিয়ার খুব প্রভাব রয়েছে, যেমন চেচেনিয়াতে যদি তাকে পাঠানো হয়, তাহলে তিনি আসলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আবার তাকে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয় যে কোনো চাপের কারণে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়টিতে হঠাৎ করে নরেন্দ্র মোদীর সামনে গিয়ে এই কথা বলতে পারেন, এটি বলার আগে আমাদের যে বিশ্বাস এবং আস্থা যে পর্যায়ে ছিল যে এটি উনি বলতেই পারবেন না, এটাকে যদি আপনি 100 নম্বর দেন তাহলে, বা আশ্চর্যজনক 100টি চিহ্ন দেন, তাহলে আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটচালে ভারত বাধ্য হয়ে শেখ হাসিনাকে ফেরত দেওয়া, এটি এই এখন যে ঘটনাটি ঘটেছে তার অর্ধেক আশ্চর্যজনক, অর্থাৎ আগামীতে ঘটতে পারে। তাহলে ভারত যদি শেখ হাসিনাকে বাংলাদেশের নিকট প্রত্যার্পণ করে, আপনি ধরে নিতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী যতদিন জীবিত থাকবে, আগামী 10-15 বছর, 20 বছর তিনি নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারবেন। আর বিএনপি এবং অন্যান্য দল যারা নির্বাচনের জন্য বড় বড় কথাবার্তা বলছেন, তারা নির্বাচনের তো দূরের কথা, নির্বাচনের বা ইলেকশনের এটি উচ্চারণ করার সুযোগ পাবেন না। শেখ হাসিনা আসার সঙ্গে সঙ্গে তাকে যদি আনতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিচার প্রক্রিয়া নিয়ে টোটাল রাজনৈতিক অঙ্গনে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, সেই পরিবেশ এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকারের সমস্ত মেশিনারিজগুলো সর্বশক্তি নিয়োগ করবে এবং সেই শক্তি দ্বারা বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে। ফলে বিএনপি আপন প্রাণ বাঁচার তত্ত্বে তারা এতটাই ব্যস্ত থাকবে যে ইলেকশনে চিন্তা ভাবনা করার সময় আসবে না। তো এরকম একটা পরিস্থিতিতে শেখ হাসিনা কি বিপদে পড়বেন? আওয়ামী লীগদের মধ্যে কি কান্নার রোল পড়বে? আওয়ামী লীগ এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে, এটা কিন্তু দেখার বিষয়। যে জিনিসটি অফিসিয়ালি বলা হয়েছে কি হয়নি আমরা বলতে পারি না, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে একাধিকবার ইতিপূর্বে বলেছেন যে শেখ হাসিনা ভারতের বসে যে সকল কথা বলেছেন তা যদি ক্রমাগতভাবে বলতে থাকেন তাহলে বাংলাদেশ এবং ভারতের সঙ্গে যে বন্ধুত্ব এটি হবে না, এটি খুবই অবন্ধু সুলভ আচরণ হবে ভারতের শেখ হাসিনাকে কথা বলতে এইভাবে সুযোগ দেওয়া। এর কারণ তিনি সেখানে বসে যা কিছু করছেন এটিকে শুধু তৎপরতা বলতে ভুল হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য বা তার সরকারের জন্য এটি একটি হুমকি এবং অপতৎপরতা। তিনি উস্কে দিচ্ছেন, আইন শৃঙ্খলাকে অবনত করার জন্য উস্কে দিচ্ছেন, রাজনৈতিক পরিস্থিতিকে উত্তাল করার জন্য উস্কে দিচ্ছেন, হানাহানি মারামারি কাটাকাটি করার জন্য তিনি উস্কে দিচ্ছেন, এবং তার যারা লোকজন রয়েছেন তারা ইতিমধ্যে নানা রকম তৎপরতা চালাচ্ছেন এবং এই বিষয়গুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ বিরক্ত। এবং এই কথাই তিনি নরেন্দ্র মোদীকে এই বৈঠকের সময় বলেছেন যে তাকে থামান, বাংলাদেশে বলেছেন এবং ওখানে বলেছেন। তো এই পুরো বিষয়গুলো শেখ হাসিনার জন্য একটা রীতিমতো বিষ ফোঁড়া হয়ে দেখা দিবে আগামীর দিনগুলোতে, এবং সেটা তিনি এবং তার দল কিভাবে সামাল দিবেন এবং ইউনূস সাহেব যদি ছক্কা মেরে থাকেন সেখানে কি করে পক্কা মারতে পারেন সেটাই এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাবিয়ে কয় এখন আবার কিছু নেতা কর্মী আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে বলল ভবিষ্যতের লাগে সেভ করে রাখতে। ক্ষেতের চাক্কা খেতেই ভাঙ্গে, লাইলে তোলে না। এটা একটা সুল্লুক কুমিল্লার লোকাল এরিয়া। ক্ষেত মানে তো বুঝছেন ধান ক্ষেত হইতে পারে, মানে জমি যেটা। ক্ষেতের চাক্কা তো আগে কইতো কি ট্রাক্টর আসিল, ট্রাক্টর অথবা নাঙ্গল দিয়া
আপনার যে লাঙ্গল দিয়ে যে হাল চাষ করতো তখন হয়তো কি মাটি ফাইরা এরকম টুকরা টুকরা হইতো, লাঙ্গলের মাথায় যে লোহার ফলা থাকে এইভাবে তোলার পর এরকম ফাটাফাটা হইতো, তারপর কৃষক আবার এরকম লাঠি দিয়ে বাইরে তো মই দিয়ে সমান করতো, তারপর ফসল উৎপাদন করতো। তো সেখান থেকে আসছে ক্ষেতের চাক্কা খেতে ভাঙ্গে। লাইল, লাইল মানে হচ্ছে জমির যেই, হ্যাঁ মানে বোঝেন এলাকায় যারা বড় হয়েছেন, যেটা বলে বাউন্ডারি সীমানা যদি আমরা ধরি আর কি, লাইলে তুলে ভাঙন লাগে না, খেতেই ভাঙ্গে। আসেন লম্বা চড়ে এই ভূমিকা কেন দিলাম। আজকের দিনে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা শিখেন নাই। আমি যে ভিডিওটা দেখা, মানে যে ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলছি, যে দৃশ্যটা বা যে ছবিটা দেখলেন, এটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আমি জাস্ট গেল 1 বছর আগে দেখছি রুহুল কবির রিজভী সাহেব বা ওই যে ফারুক সাহেব বা ওই যে বিএনপির নেত্রী নিপুণ, তারা মাঝে মাঝে রাজপথে নামতো, গাড়িটা থামাইতো, তারপর আশেপাশে চাইতো, 8-10টা লিফলেট লইতো, লইয়া 5 জন কর্মী বা 2 জন কর্মী, 50টা ক্যামেরা, রাজপথে এই ছিল বিএনপির অবস্থা। আর আজকে ওইটা ওই দৃশ্য দেখে আওয়ামী লীগ হাসতো, কাদের কাকু কইতো কোথায় মির্জা ফখরুল সাহেব, কোথায় ঈদের পরে কি দিবেন, এরকম আওয়াজ টাওয়াজ দিত। এখন কই কাদের কাকা? আজকে এই দৃশ্য দেখে বিএনপি হাসে কেন? 6 মাস 1 বছর আগে যে দৃশ্য বিএনপির জন্য ছিল, আজকে এই দৃশ্য আওয়ামী লীগের। ঝটিকা মিছিল দে রাইতের আন্ধারে, মুখোশ লাগাইয়া হেলমেট পরে, কেন? চেহারাটা সামনে আসলে ভয়। এখন এই দৃশ্যপট কেন তৈরি হলো? কারণ আওয়ামী লীগ ক্ষমতা থাকতে বিএনপিকে, জামাত তো নিষিদ্ধ হয়েছে, যাওয়ার 3 দিন আগে নিষিদ্ধ করছে, সো রাজপথে নামতে দেয় নাই। দেশে 5 জন লোক এক জায়গায় বসে একটা সাবস্কুট খাইলেও জঙ্গি কইয়া তুলে লইয়া গেছে গা। বিএনপির লোকদের মিথ্যা মামলা দিয়া হয়রানি করছে, এটা তো বাস্তব। আজকে আওয়ামী লীগ সেই জায়গায় পড়ছে। আর এই দৃশ্য দেখেও অনেক রাজনৈতিক দলের নেতারা ভাবতেছে এবার মনে হয় আমরা আজীবন থাকবো, আর জীবনে আওয়ামী লীগ আসবে না। নাও আসতে পারে, বাট আসলে এই দৃশ্য আবার আপনার জন্য আসবে। সো শিক্ষা নেন। ঘটনা হচ্ছে গতকালকে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, আওয়ামী লীগ ইজ ব্যাক। এক একজন এক একভাবে এটাকে মার্কেটে ছাড়ছেন। দৃশ্যপটটা ছিল রাজধানীতে আপনার বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত নেতাকর্মীরা এই মিছিলটা কইরা চট করে এখান থেকে পলাই গেছেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিলটির আয়োজন করেছিল নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, এই মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। আর এটা কার নেতৃত্বে হয়েছে? ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে মিছিলে বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি অনেকে অংশগ্রহণ করেন। তবে কইরা সবাই বাড়ি ঘরে রাত্রেবেলা ফিরা যায় না কেন? কারণ তারা জানে গ্রেপ্তার হবে, ছবি চাই আছে গ্রেপ্তার করবে। আহারে কপাল পোড়া জাতি। ক্ষমতা একটু হাতে আইলেই বিরোধী দল, বিরোধী মত শেষ করে ফেলতে হবে, আছে না? এখন কিন্তু আমরা এগুলো আবার দেখতেছি কম বেশি বিভিন্ন জায়গায়। নাম নিব না, নাম নিলে আবার কোন দলের উপর গিয়া পড়ে, কোন দল এটা আপনারা বুঝে নিয়েন। প্রত্যেকটা দল, সেখানে এনসিপি পর্যন্ত কানেক্টেড আজকের দিনে। মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আফসারি হুজুরের দোয়ায় মরবে না 20 বছর, আর তিনি রাষ্ট্র ক্ষমতা থাকা যাবেন। হ্যাঁ, বিষয়টা এরকম না। এই দৃশ্য দেখা যারা শিক্ষা নেওয়ার শিক্ষা নিয়েন। সময় হয়তো আবার উল্টা ঘুরতে পারে। আপনার মতের বিপরীতে যিনি মত দিচ্ছেন তার মতকে আপনি গ্রহণ করতে শিখেন। ভালো থাকুন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, কেন আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।